আচ্ছা, আসসালামু আলাইকুম। দেখো রেজোনেন্স শারীরবৃত্ত এখানে কিছু জ্ঞানমূলক কোশ্চেন আছে, হ্যাঁ? যেমন হলো যে ইউরিওটেলিজম কাকে বলে? রেজনে ইউরের আধিক্য থাকাকে। এটাই হলো ইউরিওটেলিজম। আর যেসব প্রাণীতে ইউরিওটেলিজম দেখা যায় তাদেরকে ইউরিওটেলিক প্রাণী বলে। এগুলো জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়বা, হ্যাঁ? আগে অবশ্যই এটা ছিল, তাই না? আগেও এটা ছিল। এবার দেখো যে ইউরিয়া সৃষ্টির প্রক্রিয়া। ইউরিয়া কিভাবে সৃষ্টি হয়? এটাও কিন্তু সৃজনশীল হিসেবে আসতেই পারে, হ্যাঁ? যদি আসেনি কখনো কিন্তু দিতেই পারে। তো কিভাবে ইউরিয়ার সৃষ্টি হয়? এখানে একটা আহ, নিচের দিকে একটা বিক্রিয়া আছে, এটা দেখেও তোমরা কিছুটা বুঝতে পারবা যে আসলে কিভাবে হয়। আমি একটু বলি যে আমরা যে প্রোটিন জাতীয় খাবার খাই, অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। তো অ্যামাইনো অ্যাসিড যখন তৈরি হয় তখন যে অ্যামাইনো অ্যাসিড গুলো আমাদের লাগে না, অ্যামাইনো অ্যাসিড এমন একটা বিষয় যেটা জমা রাখতে পারে না আমাদের যে লিভার এটাকে জমা রাখতে পারে না, হ্যাঁ? মানে যেমন কিছু জিনিসটাকে জমা রাখা খুব মুশকিল, তাই না? তোমার ফ্রিজ নাই, ধরো তোমার আইসক্রিম তুমি মনে করলে পরে খাবো, এটা কি সম্ভব ফ্রিজ না থাকলে? তাই না? তাহলে এরকম ধরো মেকানিজম নাই লিভারে যে অ্যামাইনো অ্যাসিড গুলা লাগবে না যেটুকু সেটুকু জমা রাখবো, এরকম ব্যবস্থা নাই। যেমন শর্করা জমা রাখার ব্যবস্থা আছে, এটা চর্বিতে রূপান্তরিত করে করবে, কিন্তু লিভারে এই মেকানিজম নাই যে অ্যামাইনো অ্যাসিড যা লাগবে না তার অতিরিক্ত গুলাও জমা রাখবো, এটা নাই। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে সবসময় জমা রাখা যায়, যার জন্য মানুষ মোটা হয় বেশি, হ্যাঁ? চর্বি জমে বেশি, ওই যে জমা রাখা যায় ভবিষ্যতের কথা ভেবে, যে যদি হলো কার্বোহাইড্রেট দিকে দামি কেন তাহলে? হ্যাঁ, মানে স্যার ওটা না রেখে দামি যে হতো তাহলে কি? তো কার্বোহাইড্রেট না রেখে আমিষ রাখলে সমস্যা হতো, কারণ হচ্ছে যে তোমার কার্বোহাইড্রেট এমন একটা জিনিস যে এটা হলো গ্লাইকোজেন হিসেবে থাকে এবং হচ্ছে খুব দ্রুততার সাথে গ্লুকোজে রূপান্তরিত হতে পারে এবং শক্তি উৎপাদন হয়। আর প্রোটিন থেকে প্রথমে এটাকে কার্বোহাইড্রেট বানাইতে হবে, মানে অ্যামাইনো অ্যাসিডকে রূপান্তরিত করে কার্বোহাইড্রেট বানাতে হবে, তারপরে শক্তি উৎপাদন হবে। এতে সময় বেশি লাগে, মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। বুঝতে পারছো? যেমন হচ্ছে যে কেউ যদি খুব শরীর দুর্বল হয় তখন গ্লুকোজ পানি খাওয়া হয়, কারণ ওটা হজম করতে হয় না, ডাইরেক্ট শরীরে মিশে যাবে। তো আর যদি প্রোটিনের সিস্টেম থাকে এটাই সঞ্চয় করে রাখা আর কার্বোহাইড্রেট বের করে দেওয়া, তাহলে তো মানুষকে মোটা হতো না, এটা ঠিক। কিন্তু বিপদে বললে ঝামেলা করতো। যেমন অনেক সময় হয় না যে যুদ্ধের সময় খাবার পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু ওই যে আমাদের সঞ্চিত খাবার গুলাই কিন্তু সর্বোচ্চ 21 দিন পর্যন্ত তোমাকে বাঁচায় রাখতে হবে যদি পানি খাওয়াতে হবে। পানি না খেলে 3 দিন বেশি তুমি বাঁচবে না, কারণ অনেক এনজাইম আছে পানি ছাড়া কাজ করে না। তো তখন ওই এনজাইম গুলো কাজ করতে পারবে না, তখন তুমি মারা যাবে। আর পানি যদি খাও, আর পানি তো পাওয়া যায়, পানি তো অ্যাভেলেবল। কোথাও পানি পাচ্ছ না, পুকুরে পানি খেলে আরে না যদি পাও, তাই না? পুকুরে পানি একটু সরাই টরাই খেয়ে নিলাম। না বিপদে বললে কে খাবে না? এখন তো মনে হচ্ছে যে তাই কোনোদিন খাবো, কিন্তু বিপদে বললে ঠিকই খাবো, তাই কি না? বিপদে বললে কি হয় না যে নদীর পানিটা স্যার ভালো। নদীর পানি ভালো, কিন্তু নদীতে অনেকে হাগু করে, তুমি ভালো কি করে বলবো? না নদীর পানি তো স্যার একদম বহর, মানে ওই হ্যাঁ, জায়গায় ওদের সবসময় ওই গভীরে গেলে ভালো, মানে একদম মাছ থেকে তুলে মাঝি সাইডে স্যার, বর্ডারের সাইডে আমি মাছ থেকে গেলে ও মাছ তো জানাচ্ছে না, তুমি নিজে খাওয়ার সময় তাই বলছো। না 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 আর নিজে খাওয়ার সময় তো কিনার থেকে খেলে সমস্যা। চাও খাই স্যার। হ্যাঁ, ওই যে হলো পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারী হয়েছে না, ও তো বলছে বাংলাদেশ করে দখল করে দেবে, এই বলছে বাংলাদেশ দখল করে দেবে শুভেন্দু। হ্যাঁ, কোথাকার কি শুভেন্দু যে ইন্ডিয়ান? ইন্ডিয়া, ও আচ্ছা, শেখ হাসিনা আছে তো এটাকে খুব সাহস আছে। ঝাড়খণ্ড থেকে, ওগুলোকে দখল করে দেবে। তো তো যদি দখলই করে দেয় তাহলে তো তুমি খাওয়ার টাওয়ার ঠিক মতো পাবা না, তখন তোমাকে তোমাকে এই যে সঞ্চিত যে শর্করাগুলা এইগুলা দিয়ে তুমি কিছুদিন বেঁচে থাকতে পারবে। আবার ভূমিকম্প হলো, তুমি চাপা পড়লা, এই কারণে আর কি শর্করাটা জমা রাখে, কিন্তু অ্যামাইনো অ্যাসিড জমা রাখতে পারে না, এটা জমা রাখার কোনো সিস্টেম নাই, যার জন্য অতিরিক্ত গুলা বের করে দিতে হয়। তো বের করে দেওয়ার সময় যে কাহিনীটা হবে, এই দুই জায়গা হয়ে গেল, যে কাহিনীটা হবে সেটা হলো যখন বের করে দিলে তখন এই অ্যামিন গ্রুপটা বের হয়ে যায়। তো অ্যামিন গ্রুপটা হাইড্রোজেন সহ বের হয়, আর এই অ্যামিন গ্রুপ হাইড্রোজেন সহ বের হয়। তো যখন অ্যামিন গ্রুপের সাথে হাইড্রোজেন যুক্ত হবে তখন এটা অ্যামোনিয়া হবে। এটা তো এর আগে একদিন বলছিলাম যে কেন হচ্ছে অ্যামোনিয়া হিসেবে বের হয়, কেন অ্যামিন গ্রুপ হিসেবে বের হয় না। অ্যামিন গ্রুপ হিসেবে বের হলে জটিলতা আছে, কারণ অ্যামিন গ্রুপ এমন একটা যৌগ ওকে একা একা ছাড়া যাবে না, একা একা ছাড়লে কারো না কারোর সাথে বিক্রিয়া ঘটা ফেলবে। তো বিক্রিয়া ঘটায় ফেললে তো শরীরেই থেকে গেল, তাহলে তো আবার সমস্যা। তো ওই জন্যই কিন্তু সিস্টেম করা আছে যে
অ্যামিন গ্রুপ যখন বের হবে এখানে হাইড্রোজেন কি দিয়ে বলবে ভাই তুইও চল আমার সাথে, আমি একা একা যেতে সাহস পাচ্ছি না, আমার ভয় লাগছে। হ্যাঁ, যেমন ধরো আমাদের দেশে তুমি একা একা অনেক রাত্রে ঘোরাঘুরি করতে তোমার ভয় লাগবে, ছিনতাইকারী আসতে পারে, তাই না? ছিনতাইকারী যদি নাও আসে, কুকুর এসে তোমার উপরে আক্রমণ চালাতে পারে, একটা না একটা তো সমস্যা। মেয়েরা তো আরো ভয় করে একা একা যেতে, তাই না? যেমন এটা একটা ঘটনা আছে যে তোমার আসামি ধরতে ইয়ে গেছে, মানে পুলিশ দারোগা গেছে। তো এর মধ্যে তোমার হচ্ছে মহিলা পুলিশও তো থাকে, চাকরি করে। তো এখন এক আসামিকে ধরতে পাঠাইছে। তো দৌড়াচ্ছে, আসামি দৌড়াচ্ছে, পুলিশরা দৌড়াচ্ছে। তো এক এক মহিলা পুলিশ দেখতে পাচ্ছে যে এই পাট ক্ষেতের মধ্যে ঢুকে গেছে, এখন ধরতে বলছে। তখন ওই মহিলা পুলিশ ওকে ধরতে চলে গেছে পাট ক্ষেতের মধ্যে। এখন হচ্ছে যে এবার দারোগা চিন্তা করছে যে ও তো একা যাচ্ছে, তাহলে একা যায় ধরতে পারবে কিনা। দারোগা তখন চিন্তা করছে না, সমস্যা হতে পারে। তখন দারোগা বলছে যে আপনারা চলে আসেন, আপনার ধরতে হবে না, আপনি চলে আসেন, আপনি ছাড়ে দেন না, আপনি ছাড়ে দেন, আপনি চলে আসেন। তখন ওই পুলিশ চিল্লা বলছে স্যার আমি তো আসামিকে ছেড়ে দিচ্ছি, কিন্তু আসামি তো আমাকে ছাড়ছে না। তাই না? তো তার মানে হচ্ছে যে এরকম ঘটনা তো আছে। তো এখন এই যে নিরাপত্তা, তো একা একা ছাড়া যাবে না, একা একা থাকলে কারণ তার সাথে মিশে যাবে। তো এই কারণে হাইড্রোজেনকে সাথে নিয়ে বের হয়, তাহলে অ্যামোনিয়া। এখন এই যে অ্যামোনিয়াটা এই যখন বের হয়ে আসে তখন কিন্তু এই রিঅ্যাকশন তো থাকা হয়ে যায়, এখানে হলো একটা অক্সিজেন ঢুকে যায়, এখানে একটা অক্সিজেন ঢুকে যায়। তখন এটা কিন্তু একটা কিটোন গ্রুপ যুক্ত হয়ে যায়, তখন এটা কিটো অ্যাসিড হয়ে যায়, কিটোন হয়ে গেল না, কিটোন হয়ে গেল না। এটা একটা অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে কিটোন অ্যাসিড, কিটো অ্যাসিড হয়ে গেল। কিটো অ্যাসিড কিন্তু এরা হচ্ছে যে আমরা জানি যে এরা পরবর্তীতে অ্যাসিটাইল কোয়ে তৈরি করে, কিটো অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি করে। অ্যাসিটাইল কোয়ে তৈরি করে এই অ্যাসিটাইল কোয়ে কিন্তু থেকে এটিপি তৈরি হয়, মাইটোকন্ড্রিয়ার মধ্যে যখন ঢুকে তখন কি এটিপি তৈরি হয়। তাহলে কিটো অ্যাসিডটা কিন্তু এটিপি তৈরির জন্য কাজে লাগে। আর অ্যামিন গ্রুপটা অ্যামোনিয়া সহ এটা বের হয়ে আসবে। এখন এই বের হয়ে আসার সময় দেখছে যে কার্বন ডাই অক্সাইড আছে, ওই কার্বন ডাই অক্সাইডও খারাপ, তখন বলছে তুইও খারাপ। অ্যামোনিয়াকে বলছে তুইও খারাপ, কার্বন ডাই অক্সাইডও খারাপ, দুইজনে খারাপ, তাই দুইজনে দূর হ, বের হয়ে যায়। তাই দেখো এখানে বিক্রিয়াতে আছে যে যে দুইটা অ্যামিন গ্রুপের সাথে দুইটা অ্যামোনিয়া এর সাথে কার্বন ডাই অক্সাইড একসাথে বের হয়েছে, তখন একসাথে এইটার নাম হয় ইউরিয়া। এই যে দেখো ইউরিয়া তৈরি হয়ে গেল একসাথে, একসাথে এটা কি হয়ে গেল, ইউরিয়া তৈরি হয়ে গেল। যে একসাথে ইউরিয়া তৈরি হয়ে গেল, একসাথে ইউরিয়া তৈরি হয়ে গেল, একসাথে ইউরিয়া আর পানি তৈরি হলো। পানি দরকার হলে প্রথমে আমাদের বের হবে, দরকার যদি না হয় তাহলে থাকলো রাখতে। তাহলে কার্বন ডাই অক্সাইডও খারাপ, অ্যামোনিয়াও খারাপ, তাই না? দুইজনেই খারাপ। তাহলে দুইজনকে একসাথে দুই খারাপ একসাথে ধরে নিয়ে, যেমন জেলখানায় ধরো খারাপ গুলাকে একসাথে রাখে সাধারণত, তো ভাগ করা আছে, বুঝছো? যারা খুন করার মামলার আসামি এক জায়গায় থাকে, ভাগ ভাগ করা থাকে। তাহলে দুইজনেই যেহেতু খারাপ, দুইজনকে একসাথে ঘাট ধাক্কাতে বের করে দেওয়া, এরকম আর কি। তখন এটা হয় ইউরিয়া। এখন ইউরিয়া তৈরির সময় দেখা যায় অর্নিথিন, এটা কি? এটা একটা নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড মানে আমরা জানি যে ওই যে 20 ধরনের যে অ্যামাইনো অ্যাসিড আছে, তাই না? তো এমনিতে 28টা অ্যামাইনো অ্যাসিড আছে। তো 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড হলো প্রোটিন তৈরিতে ভূমিকা রাখে, আর এর বাইরের 8টা হচ্ছে প্রোটিন তৈরিতে ভূমিকা রাখে না, এদেরকে বলা হয় নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। তো অর্নিথিন হচ্ছে যেটা পাওয়া গেছিল প্রথমে, অর্নিথ, অর্নিথ মানে হলো পাখি, অর্নিথ মানে হচ্ছে পাখি, পাখি বোঝায়, পাখির মলে পাওয়া যায়, পাখির মলে এই অ্যামাইনো অ্যাসিড পাওয়া গেছিল। তো এই জন্য নাম হলো অর্নিথিন হয়েছে, এই জন্য নাম হলো অর্নিথিন হয়েছে, বুঝতে পারছো? পাখির মলে পাওয়া গেছিল তাই অর্নিথিন হয়েছে। তাহলে এটা একটা অ্যামাইনো অ্যাসিড, কিন্তু এটা নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ এই অ্যামাইনো অ্যাসিডটা হলো প্রোটিন তৈরিতে ভূমিকা রাখে না, তাই এটাকে বলা হয় নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। আর অর্নিথিন নামকরণ তো জানলা। তাহলে অর্নিথিন চক্রের মাধ্যমে, পরে বিশটা চক্র আছে, এর মাধ্যমে ইউরিয়া আর পানি তৈরি করে। তাহলে গোটা বিক্রিয়াতে দেখো উপরে যা লেখা আছে সেটাই কিন্তু নিচে দিয়েছে। এই যে আমিষ জাতীয় খাদ্য এনজাইম কি করলো, অ্যামাইনো অ্যাসিড করলো না? 2 নম্বরে দেখো অ্যামাইনো অ্যাসিড ডিঅ্যামিনেশন, ডি মানে কি মুক্ত বা ছেড়ে দেয়া, কি অ্যামিন গ্রুপ ছেড়ে দেয়া, অ্যামিন গ্রুপকে মানে বের করে দেয়া মাধ্যমে এই যে কিটো অ্যাসিড তৈরি করলো না, এই যে কিটো অ্যাসিড তৈরি করলো,
আর হচ্ছে অ্যামিন গ্রুপ তৈরি হলো। পরবর্তীতে অ্যামিন গ্রুপের সাথে ওখানে যে হাইড্রোজেন ছিল ওই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি হলো। তারপরে দুইটা অ্যামোনিয়ার সাথে একটা কার্বন ডাই অক্সাইড যুক্ত করে ইউরিয়া তৈরি হলো। তাহলে দুইজনাই খারাপ, অ্যামোনিয়াও খারাপ, কার্বন ডাই অক্সাইডও খারাপ, দুই খারাপকে এক জায়গায় করে ইউরিয়া করে ওই যে আমাদের ইয়ের মধ্যে দিয়ে বের হয়ে যাচ্ছে, হ্যাঁ, আমাদের প্রস্রাবের মধ্যে দিয়ে বের হয়ে যাচ্ছে। ইউরিয়া হলো ইউরিন, ইউরিন মানে প্রস্রাব, প্রস্রাবে পাওয়া যায় তাই ইউরিয়া নাম। এখানে দেখো অর্নিথিন চক্র কাকে বলে? ও এখানে উপরে কিন্তু বৈজ্ঞানিকের নামগুলো সৃজনশীল হিসেবে পড়বা, যে যেমন কার্ট হ্যান্সেলিয়েট 1925 সালে ইউরিয়া সৃষ্টির প্রক্রিয়ার বর্ণনা করেন এবং তাদের মধ্যে অর্নিথিন চক্র বা ইউরিয়া চক্রের মাধ্যমে ইউরিয়া সৃষ্টি হয়। এখন এখানে অর্নিথিন চক্র হচ্ছে যে কাকে বলে, অর্নিথিন চক্র কাকে বলে? যে চক্রাকার প্রক্রিয়ায় যকৃৎ কোষে অবস্থিত অ্যামোনিয়ামকে ইউরিয়াতে পরিণত করা হয় তাকে অর্নিথিন চক্র বলে। এটাও জ্ঞান ছিল। এখানে একটা অন্য বই তথ্য ছিল, সেটা একটু লিখতে পারো। মানে একই রকমের দৈর্ঘ্যে একই রকম হয় তারাটা। ইউরিয়ার যে দৈর্ঘ্য তারপরে হচ্ছে অন্যান্য দৈর্ঘ্য, তারপর হচ্ছে ইউরিয়া। এগুলো নিম্ন দাবি, হ্যাঁ, এদের সবার দৈর্ঘ্য, সবার দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। পরীক্ষা আসলে একই কোরিলেটেড করে পড়লে একটু মনে থাকবে বেশি। এই কয়টা সবার দৈর্ঘ্য হলো 25 সেন্টিমিটার। আচ্ছা, এখন দেখো যদি এটা আসবে না, কিন্তু জাস্ট বুঝে রাখি যে কিভাবে তোমার হচ্ছে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়, এটা এখানে দেখো সবটা বুঝি দেখা বাকি আছে। একসাথে দুই কাজ করা মুশকিল, তোমার তো ঠান্ডা বেশি লাগে। আপনার স্যার এসি ডাইরেক্ট বাতাস লাগে, বুঝছেন লেখা সবার? তাহলে এবার দেখো এখানে একটা চক্র আছে, এই চক্রটার নাম হলো অর্নিথিন চক্র দেখানো হয়েছে। কি পদার্থ তৈরি হয় পরীক্ষায় আসে না, এমনি জাস্ট বুঝে রাখো। 1 নম্বর পয়েন্ট, কার্বামাইল ফসফেট সিনথেসিস। কার্বামাইল মানে কার্বন ডাই অক্সাইড আর অ্যামোনিয়া, মানে কার্বন ডাই অক্সাইড আর অ্যামোনিয়া একসাথে তোমার যখন যুক্ত হয় তখন এটা কার্বামাইল ফসফেট সিনথেসিস। আপনার নতুন নম্বর আছে। 1 বছর আগে মিলছে না নাকি? নাই, এটা নাই, এটা থাকার কথা কি বলে নাই? এটা আচ্ছা দেখো যে দেখো 1 নম্বর পাইছো, ছকের 1 নম্বরে ছকের উপরের দিকে বাম দিকে কার্বামাইল ফসফেট সিনথেসিস। তো এইটা কি? এটা হচ্ছে ওই যে কার্বন ডাই অক্সাইডের সাথে অ্যামোনিয়া যুক্ত হলো না, কার্বন ডাই অক্সাইডের সাথে অ্যামোনিয়া যুক্ত হলো, ওই ওই যৌগ যখন কার্বন ডাই অক্সাইডের সাথে অ্যামোনিয়া যুক্ত হয় না, তখন এর নাম হয়, তখন এর নাম হয় কার্বামাইল ফসফেট সিনথেসিস। এইটা হওয়ার পরে এখানে হলো একটা
এনজাইম কাজ করে। এনজাইমটার নাম দিয়েছে এখানে যে অর্নিথিন, যেহেতু অর্নিথিন চক্র ট্রান্সফার বা স্ময়লেজ মানে কার্বন ডাই অক্সাইডকে ট্রান্সফার করা এটা বোঝায়। তখন কি তৈরি হয়? তখন তৈরি হয় সাইট্রুলিন। সাইট্রুলিন নামকরণটা কেন হয়েছে? সাইট্রুলিন নামকরণটা হয়েছে এই কারণে যে এটা হচ্ছে প্রথমে পাওয়া গেছিল তরমুজের মধ্যে। ল্যাটিন শব্দ, ল্যাটিন শব্দ হলো সাইট্রুলাস, সাইট্রুলাস মানে তরমুজ। প্রথম পাওয়া গেছিল এটা তরমুজ, তরমুজ থেকে পাওয়া গেছিল তাই এরকম নাম। এই যে বলে তৈরি। এরপরে কি হলো? এটা কিন্তু নাইট্রোজেন জাত পদার্থ। তারপরে হলো অ্যাসপারটেট। অ্যাসপারটেট কথাটা হলো এই অ্যাসপারটেটটা কি? এখানে কিন্তু এনজাইম আছে দেখো, আর্জিনাইন যে সিনথেসিস এনজাইম। সিনথেসিস মানে কি অনেকগুলা বিক্রিয়ক একসাথে বিক্রিয়া করে। এই জন্য এটার নাম হচ্ছে সিনথেসিস। সিন মানে একসাথে, একসাথে অনেকগুলো বিক্রিয়া যদি বিক্রিয়া করে তখন এটার নাম হয় সিনথেসিস। সংশ্লেষণ, সংশ্লেষণ বাংলা জানি তাই না? বুঝছো? অনেকগুলো বিক্রিয়ক একসাথে বিক্রিয়া করে। তো সেই এনজাইমের প্রভাবে অ্যাসপার এই যে অ্যাসপারটেট কথাটা আসছে অ্যাসপারাগাস থেকে। অ্যাসপারাগাস নামটা আসলে কিভাবে আসছে এটা জানার জন্য পরীক্ষায় এটা আসবে না। এরপরে না জানাটা একটা অপরাধ। অপরাধ না? না জানা অপরাধ তো। অপরাধ না? অপরাধ না? কাকে দিলা তুমি বইতে? তাহলে অ্যাসপারাগাস মানে হলো উদ্ভিদ, এটা একটা উদ্ভিদ আছে, হ্যাঁ? বড় বড় পাতা ওর উদ্ভিদ আর কি। তো সেটা ওখানে পাওয়া গেছিল তাই এরকম নাম। এটা নাইট্রোজেন পদার্থ। এইটার সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে এবং তৈরি হয় হলো আর্জিনিনো সাকসিনেট। এটার নাম এরকম কেন হলো দেখো, যে আর্জি9 থেকে, আর্জি9 তো এক ধরনের অ্যামাইনো অ্যাসিড, হ্যাঁ, রূপার মতো চকচকে। আর্জি9 মানে রূপার মতো চকচকে। তুমি মুখে বলে দেবো না লেখার দরকার আছে? তুমি মুখে সমান। দেখো এটার নাম হয়েছে কেন আর্জিনিনো মানে হলো আর্জি9 থেকে, আর্জি9 একটা অ্যামাইনো অ্যাসিড। আর সাকসিনাটেট, সাকসিনাটি মানে হলো সাকসিনানিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড। তারপরে দেখো আর্জিনিন, এরপরে হচ্ছে আর্জিনেস মানে এনজাইম এটা। আর্জিনিন থেকে ইউরিয়া তৈরি হয়ে গেল। এই চক্রটা পর্যায়ক্রমে চলে। এখন দেখো মূত্র তৈরির প্রক্রিয়া এটাও সৃজনশীল। অনেক বড় করে লেখা আছে, এত বড় করে তোমরা লিখবে না। পাঁচ সাথে লিখবা, কিভাবে কি লিখবে আমি একটু বলি। যে দেখো না এই চক্র। আচ্ছা এখন দেখো যে মূত্র তৈরির প্রক্রিয়া, মূত্র তৈরির প্রক্রিয়াও সৃজনশীল হিসেবে আসে। কুশিনী কোন বিজ্ঞানী? কুশিনীর মধ্যে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ রক্তের মাধ্যমে বেরিয়ে আসার পর তিনটি ধাপে মূত্র সৃষ্টি হয়। তো এইটা মনে রাখতে হবে তিনটে ধাপ। তিন ধাপ মনে রাখার জন্য আনিস নামে একটা ছেলের নাম মনে রাখতে হবে। আনিস নামটা আনিস মনে রাখতে হবে। যে দেখো আনিসে হলো আলট্রা ফিল্ট্রেশন, নি হলো নির্বাচনমূলক প্রশোষণ, প্রতিষ্ঠান হলো সক্রিয়। তাহলে এই তিনটা কিন্তু আনিস নাম মনে রাখলে মনে থাকে। তাহলে আমি একটু বলি জিনিসটা কি। জিনিসটা হলো প্রথমে হলো আলট্রা ফিল্ট্রেশন বা অতিপরিস্থিতকরণ। অতিপরিস্থিতকরণ কিভাবে কি হয় সেটা হলো খেয়াল করো। আমরা তো জেনেছি যে এরকম ভাবে একটা তারপরে জীবন বিলাস, আমরা সেই অসংখ্য গ্লোবুলাস মানে সুতার ফুটে আছে তার সাথে। তো মূলত তোমার যে এই জায়গাতে এখানে আলট্রা ফিল্ট্রেশন হয়, এই বোমাস ক্যাপসুলে আলট্রা ফিল্ট্রেশন হয়। অর্থাৎ হলো রক্তের যে প্রবল চাপ, এই চাপে হাইড্রোস্ট্যাটিক চাপ মানে স্থির চাপ, পানি এখানে ধরো স্থির অবস্থায় আছে, এখানে স্থির অবস্থায় পানি
চলে আসে। তো পানি হচ্ছে যখন চলে আসে এখানে, এই চলে আসাটাকে বলা হচ্ছে অতি পরিশ্রম, মানে খুবই পরিচিতভাবে প্রতিস্থাপন করে, মানে কোনো বজ্র পদার্থ থাকে না, সকল বজ্র পদার্থ বের হয়ে আসে। তবে অনেক বজ্র পদার্থ বের হয়ে আসার পাশাপাশি এবার কি হয়, অনেক দরকারি জিনিসও বের হয়ে আসে। এতই থাকতে যায় যে অনেক দরকারি জিনিসও বের হয়ে চলে আসে। তো তাহলে যদি বের হয়ে চলে আসে, তাহলে একটা জটিলতা হলো যে রক্তে তো অনেক উপাদান হারাই ফেললো, এর মধ্যে অনেক কিছু আছে যেটা হলো দরকার, দরকারি জিনিস তোমার হচ্ছে বের হয়ে চলে আসে। তাহলে এটা অবশ্যই দরকার কি আমি এই যে নির্বাচনমূলক পুনঃশোষণ লাগবে, নির্বাচন করতে হবে যেগুলো বের হয়ে গেছে। তখন দেখা যাচ্ছে যে অতিরিক্ত গ্লুকোজ বের হয়ে গেছে, অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড বের হয়ে গেছে, অনেকগুলো আপনার আয়রন ট্যারন সেটা বের হয়ে গেছে। তখন হলো নির্বাচনমূলক পুনঃশোষণ লাগে। তো পুনঃশোষণের এখান থেকে ধরো প্রক্সিমাল প্যাথানোনালি, এই প্রক্সিমাল প্যাথানোনালিতে এখান থেকে কোষগুলো, এই কোষগুলো কিন্তু এরকম মাইক্রোভিলাস ধরনের, এরকম মাইক্রোভিলাস ধরনের, মাইক্রোভিলাস জাতীয় হয়, এরকম ভাঁজ ভাঁজ হয় আর কি, এরকম হয় সব। তো এই ভাঁজ ভাঁজের মধ্যে কিছু প্রোটিন থাকে, মানে এই ধরো ভাঁজ, একটা ভাঁজ, এই ভাঁজের মধ্যে বড় বড় কিছু প্রোটিন থাকে। এই প্রোটিনকে বলা হয়, এই প্রোটিনের মধ্যে একটা রাস্তা থাকে, এই রাস্তার নাম হলো ব্যাসাল চ্যানেল। ব্যাসাল চ্যানেল নির্বাচনমূলক পুনঃশোষণের ক্ষেত্রে ব্যাসাল চ্যানেল, চ্যানেল মানে চিকন রাস্তা বোঝায়, বেস থেকে ব্যাসাল মানে মূল রাস্তা, মানে কি মূল রাস্তা যেখান থেকে সবথেকে বেশি নির্বাচনমূলক পুনঃশোষণ হয়। বইয়ের মধ্যে আছে কিন্তু নির্বাচনমূলক পুনঃশোষণে ব্যাসাল চ্যানেল আছে, বুঝছো? তাহলে এই যে ব্যাসাল চ্যানেল আছে, এই ব্যাসাল চ্যানেলের মাধ্যমে কি হয়, ব্যাসাল চ্যানেলটা কোথায় আছে এটা দেখাই দিই, তাই তো? হ্যাঁ, এই যে 1 নম্বরে আছে ব্যাসাল চ্যানেল, তাই না? হ্যাঁ, ব্যাসাল চ্যানেল মানে প্রোটিনের মধ্যে একটা চ্যানেল আছে, এর মধ্যে প্রোটিনের বড় বড় প্রোটিনের ভিতরে একটা রাস্তা আছে, ওইটার নাম হলো ব্যাসাল চ্যানেল, বা এটাকে বলা হচ্ছে ভিত্তি চ্যানেল, বা কোষের মৌলিক বা মূল রাস্তা, কোষের মৌলিক বা মূল রাস্তা। কোষ মানে কি, এখানে তো মাইক্রোপ্লাস্ট মানে কি, এগুলো তো কোষ দিয়ে গঠিত। তো এই কোষের, এটা কোষ প্রাচীর ধরো, কোষ ঝিল্লি, এই কোষ ঝিল্লির মধ্যে একটা বড় প্রোটিন আছে, ওই প্রোটিন হলো মূল রাস্তা যেখান থেকে নির্বাচনমূলক পুনঃশোষণ হয়। আমি বের করে দিচ্ছি, পরে দেখলাম যে না না ভুল করে অনেককে বের করে ফেলছি, তো ভাই তোমরা আবার আসো, চলে আসো, এরকম নির্বাচন করলাম, হ্যাঁ, করে আবার রক্তের মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই জিনিসটাকে বলা হচ্ছে যে, তোমার হচ্ছে নির্বাচনমূলক পুনঃশোষণ। এখন এইটা খুবই গুরুত্বপূর্ণ যে আমি পরে এমসিকিউ দেখাচ্ছি, তবে এখানে সবটাই কোনোটাই বাদ দেওয়া নাই, কি যে প্রক্সিমাল প্যাথানোগ্রাফি কি কি তোমার হচ্ছে যে নির্বাচনমূলক পুনঃশোষণ হয় প্রক্সিমাল প্যাথানোগ্রাফি, 4 লাইন গোটাটাই এমসিকিউ। এখানে গ্লোমেরুলার ফিল্টারে 60% পুনঃশোষিত হয়, 60% পুনঃশোষিত হয়। কি কি হয়, হেনরির লুপে এখানে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও ওইসব ক্লোরাইড পানি পুনঃশোষিত হয়। ডিস্টাল প্যাথানোলাইসিসে কি হয়, সোডিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন, ক্লোরিন, আয়ন ইত্যাদি পুনঃশোষিত হয়। অন্যদিকে অ্যান্টিডাইরেটিক হরমোন পানি পুনঃশোষণে সাহায্য করে। আমরা তো জানি অ্যান্টি মানে বিরুদ্ধে, ডাই মানে দ্বিগুণ বা বেশি, ইউরেটিক মানে প্রস্রাব, ইউরিন মানে বেশি প্রস্রাবের বিরুদ্ধে যে কাজ করে তাকে বলা হয় অ্যান্টিডাইরেটিক হরমোন। হ্যাঁ, এডিএইচ। সংযোগ নালিকা, এটা তো অল্প, তাই এটা মনে রাখার জন্য ছন্দ বানাইছি কানাই, কানাই মনে রাখলে মনে থাকবে। সংযোগ নালিকা কানাই, কানাই পুনঃশোষণ হয়, সংযোগ নালিকা কানাই, কানাই পুনঃশোষণ হয়। কানাই কি হয় দেখো, ক্লোরিন মানে কা, কা মানে ক্লোরিন, নাতে সোডিয়াম, নাতে এনে না, নাতে সোডিয়াম, আর এই যে ইউরিয়া, এই যে রসায়ন, তাহলে কি কানাই? না, রসায়নে ইউরিয়া আসবে না যে, শুধু কানা দিলে ইউরিয়া আসবে না যে, মানে কানাই কি হয়, পুনঃশোষণ হয়, নির্বাচন হলো পুনঃশোষণ হয়। এরপরে বলছে সক্রিয় ক্ষরণ, মনে রাখতে হবে সক্রিয় ক্ষরণ মানে কি, এটিপি খরচ করে যে ক্ষরণটা হয় সেটাকে বলা হয় সক্রিয় ক্ষরণ। এটিপি খরচ করে যেতে হয়। তো বলছে বিপাকীয় সৃষ্টি কিছু অপ্রয়োজনীয় উপাদান যেমন ক্রিয়েটিনিন, কিছু ইউরিয়া নিগলবর্তী প্যাথানো নালিকার চারপাশে রক্ত চলাচল থেকে সক্রিয় করণের মাধ্যমে, মানে কি, এই যে নিগলবর্তী প্যাথানো নালিকা, এটা তো ধরো নিগলবর্তী প্যাথানো নালিকা তো বড় না, এই যে নিগলবর্তী প্যাথানো নালিকা এর আশপাশে তো রক্ত চলাচল করে, তাই না?
এর আশপাশে রক্তজলক, এর আশপাশে রক্তজলক আছে। এখন এই যে রক্তজলক আছে না, তো এখন এখানে কি বলছে যে আহ, সক্রিয়করণ, সক্রিয়ভাবে অর্থাৎ হলো যে এখানে রক্তজলকের মধ্যে যে বজ্র পদার্থগুলো আছে এটিপি খরচ করে বজ্র পদার্থগুলো এর মধ্যে ঢুকে যায়, বজ্র পদার্থগুলো এর মধ্যে ঢুকে যায়। শুধু তো পক্সিমাল বেদনা নালিকায় যে রক্তজলক আছে তা তো না, গোটাটা ঝুলিয়ে আছে, সব জায়গাতে একই কাহিনী ঘটে, অর্থাৎ সক্রিয়করণ হয়। তো বলছে যে এই যে কিডনির রক্তজলক থেকে সক্রিয়করণের মাধ্যমে গ্লোমেরুলার ফিল্টারের সাথে যুক্ত হয়। দূরবর্তী প্যাথোজেন জায়গায় হাইড্রোজেন আয়ন, পটাশিয়াম, দূরবর্তী জায়গায় অ্যামোনিয়াম, সেরোটোনিন, কোলিন, হিস্টামিন ইত্যাদি খনিত হয়ে ফিল্টারের সাথে মিশে মূত্রে পরিণত হয়। মানে কি কিছুটা হলো এখানে তো আলট্রা ফিল্ট্রেশন হলোই, কিন্তু রক্তজলক দিয়ে সব জায়গায় ছড়িয়ে আছে, এখান থেকেও তারা হচ্ছে এর মধ্যে না যে এই ফিল্ট্রেট মানে কি যেটা প্রাথমিক প্রস্রাব হয়েছে, প্রাথমিক প্রস্রাবের মধ্যে কিন্তু ঢুকে যাচ্ছে। প্রথম যখন প্রস্রাবটা এখানে আসে না, এইখানে যখন আসে তখন এটাকে প্রাথমিক মূত্র বলে। কেন প্রাথমিক মূত্র? কারণ ওর মধ্যে ওটা তো পরিপূর্ণ মূত্র হয়নি, ওর মধ্যে তো অনেক ভালো উপাদান ঢুকিয়ে দিতে, তাহলে এটা প্রাথমিক মূত্র। আর একবারে লাস্ট যেটা সেটা হলো সংযোগ নালীতে যাবে, ওটা লাস্ট। সংযোগ নালী হলো লাস্ট, ওটা হচ্ছে যে অরিজিনাল প্রস্রাব। কারণ প্রথমে তো অনেক ভালোগুলা তোমাদের চলে যাচ্ছে, তাই না? তাহলে এখন বলছে এইগুলা হচ্ছে দ্রুত বেদনা নালিকায় হয়। আচ্ছা, এখানে এমসিকিউ একটু দেখাও, এর ভিতরে এমসিকিউ কি কি? অতি পরিস্কাবন বা আলট্রাফিল্ট্রেশন, এখানে মনে রাখতে হবে দ্বিতীয় নম্বর প্যারার চতুর্থ নম্বর লাইনটা, যে তৃতীয় নম্বর লাইন থেকে রক্তের প্রোটিন ও রক্তকণিকা ছাড়া সমস্ত পানি, লবণ, শর্করা, ইউরিয়া, ইউরিক অ্যাসিড প্রভৃতি কৌশিক জালিকা, এন্ডোথেলিয়াম ও ভিত্তিঝিল্লি এবং রেনাল ক্যাপসুলের ভেদ করে ক্যাপসুলার স্টেজে জমা হয়। এই পরিশিষ্ট তরলকে গ্লোমেরুলার ফিল্ট্রেট বা প্রাথমিক মূত্র বলে। মানে প্রাথমিক মূত্রটা কাকে বলে? হাইড্রোস্ট্যাটিক মানে কি স্থির অবস্থায় তরলের যে অবস্থা সেটাই হলো হাইড্রোস্ট্যাটিক চাপ। হাইড্রো মানে পানি, স্ট্যাট মানে কি দ্রব, স্থির। স্ট্যাট মানে হলো দ্রব বা স্থির। স্ট্যাটিক মানেও স্থির বোঝায়, হ্যাঁ। তাহলে স্থির অবস্থায় যেটুকু আর কি বের হয়ে আসে ওটাই হলো হাইড্রোস্ট্যাটিক চাপ। তাহলে প্রাথমিক মূত্র কোনটা? যে হাইড্রোস্ট্যাটিক চাপে রক্তের প্রোটিন, রক্তকণিকা ছাড়া পানি, লবণ, শর্করা, ইউরিয়া, ইউরিক অ্যাসিড প্রভৃতি কৌশিক জালিকার এন্ডোথেলিয়াম মানে কি কৌশিক জালিকার ভিতরের দিকের যে কোষগুলা সেইটা ও ভিত্তিঝিল্লি এবং রেনাল ক্যাপসুলের অ্যাপিথেলিয়াম ভেদ করে ক্যাপসুলার স্টেজে যায়। দেখো এখানে কিন্তু রক্তজলক আছে একটা স্তর, আর এটাও কিন্তু একটা স্তর, এটা হলো ভিত্তিঝিল্লি, তাই না? এটাও কিন্তু একটা স্তর। অ্যাকচুয়ালি এখানে তিনটা স্তর ভেদ করে আসা বলছে আর কি, মানে এখানটা একটা স্তর ভেদ করে আসা, তাই কি না? এর আশেপাশে কিন্তু রক্তজলক বেশি থাকে, যদি এখানে দেখেন এখানেও কিন্তু রক্তজলক, এখান থেকে প্রস্রাব আসে, অল্প পরিমাণ মানে রক্তের বজ্রপদার্থ আসে, সব হচ্ছে তোমার হলো ক্যাপসুলের মধ্যে লুকিয়ে গেছে। যে এই স্টেজে এই ফাঁকা এখানে প্রস্রাবটা আসে, হ্যাঁ। এই। তারপরে দেখো পোডোসাইট কোষ কাকে বলে? পোডোসাইট কি? বোমাস ক্যাপসুলের অন্তঃক্ষরা বা এন্ডোথেলিয়াম। এই যে দেখো বোমাস ক্যাপসুল কোনটা? এই যে বোমাস ক্যাপসুল, তাই না? এটা হলো বোমাস ক্যাপসুল, তাই না? তো বলছে বোমাস ক্যাপসুল বা অন্তঃস্থ এন্ডোথেলিয়াম বিদ্যমান পোডোসাইট কোষ। ওই যে এটা কেমন হয়? পোডো মানে পা, পোডো মানে পা। এই জায়গার যে কোষগুলো থাকে, এখানে যে কোষগুলো থাকে, এই কোষগুলো পায়ের মতো, পায়ের মতো মানে কি যে ধরো যে এরকম এরকম হয়, এরকম এরকম হয়, এদের পায়ের মতো আর কি থাকে, এটাকে বলে পোডোসাইট। পোডো মানে পা, সাইট মানে কোষ, মানে কোষগুলো যখন পায়ের মতো বের করে থাকে তখন তাকে পোডোসাইট কোষ বলে, এটা বলছে। এরপরে দ্বিতীয় নম্বর প্যারার প্রথম 4 লাইন ছিল মানবদেহের দুটি বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে 1200 ml রক্ত প্রবাহিত হয়। এই রক্ত থেকে প্রায় 125 ml গ্লোমেরুলার ফিল্ট্রেট বা পরিশোধিত উৎপন্ন হয়ে বোমাস ক্যাপসুলে জমা হয়। তারপরে লাস্টের দিকে লাস্ট 3 লাইন কার্যকর পরিস্রবণ চাপ 10 থেকে 25 মিলিমিটার মাত্রায়। এই চাপের প্রভাবে প্রতি মিনিটে, মানে এটা কিন্তু আলট্রা ফিল্ট্রেশনের কথা বলছে, হ্যাঁ। আলট্রা ফিল্ট্রেশনে পরিস্রবণ চাপটা কত? আলট্রা ফিল্ট্রেশনে কত স্যার? 10 থেকে 10 থেকে 25, হ্যাঁ। এই চাপের প্রভাবে প্রতি মিনিটে 100 মিলিমিটার, হ্যাঁ মিলিমিটার, 25 মিলিমিটার
শব্দে পরিচিত হয়। এরপরে টিউবুলার পুনঃশোষণে মনে রাখতে হবে যে চতুর্থ নম্বর লাইনে 80% নির্বাচিত পদার্থ পুনঃশোষিত হয়। মানে 80% মানে কত দেখো, এখানে 100% ধরো আসছে, 80% নির্বাচনমূলক পুনঃশোষণ হয়। মানে এত ভালো উপাদান এর মধ্যে চলে গেছে, 80% আবার ব্যাক করে নেয়, মানে আবার উঠাই নেয়, নিয়ে নেয়। তাহলে 80% নির্বাচনমূলক পুনঃশোষণ কত বেশি হয়, তাই কি না? তারপর মনে রাখতে হবে কোষগুলোর টিউবুলার কোষগুলোর বৈশিষ্ট্য, কোষগুলোর একপাশে মাইক্রোভিলাই ও বেসাল চ্যানেল থাকায় এদের শ্বসন তল বেশি হয়, সাইটোপ্লাজমে বেশি সংখ্যক মাইটোকন্ড্রিয়া থাকে। তারপর তো পরে বললামই। আচ্ছা একটু আমাকে এক নজর এক মিনিট চোখ বুলিয়ে বলো এর মধ্যে না বোঝায় কি কি পেলাম বা কি কি আসছে, আচ্ছা বলো তুমি কয়েকদিন আসবে, আগের পড়াগুলো তো মনে নেই, ইউটিউবে দেখা শুরু করছিল। বলো তাই বলো সামিয়া, সমস্যা একটু এক নজর দেখে বলো, আলামিন এক নজর দেখে বলো সমস্যা। হ্যাঁ মুখস্থ, কিন্তু না বোঝার মতো কোনো ভাষা আছে কিনা, নাবিদ বলো কোনো কোশ্চিন, কোশ্চিন থাকলে কোশ্চিন যত করবো তত ভালো, তাই না? তত শিখতে পারবা। বুঝাই দিলেন শেষ পর। হ্যাঁ সামনে পড়া। আচ্ছা, তাহলে এবার দেখো মূত্র সম্পর্কে, মূত্র কাকে বলে এটাও পরীক্ষায় আসে। মূত্র কাকে বলে এটাও পরীক্ষায় আসে, অবশ্য হাগু কাকে বলে এটা পরীক্ষায় আসে না। তা মূত্র কাকে বলে এটা এবার দিবে স্যার। এবার দিবেন না? আমাদের পরীক্ষা নিয়ে স্যার তারা ঝামেলা চলছে। তাই? ডেট রুটিন সব দিয়ে দিয়েছে। তাহলে মূত্র কাকে বলে বলছে নিউট্রনের রেনাল টিউবিউলসে, রেনাল টিউবিউলস তো মানো যে টিউবিউলস গুলা অর্থাৎ প্রক্সিমাল প্যাথেনোনালি, হেনরি লুপ, তাই না? তারপরে ডিস্টাল প্যাথেনোনালি, এগুলা সবগুলো রেনাল টিউবিউলস। গ্লোমেরুলার ফিল্ট্রেট নির্বাচিত পুনঃশোষণের পর যে ক্ষর বনে, অর্থাৎ নির্বাচনমূলক পুনঃশোষণ হতে হবে আগে, তারপরে সন্ধান নালিকাতে যে কোথাও যাবে ওইটা হলো মূত্র হবে। সরাসরি প্রাথমিক মূত্রটা মূত্র না, নির্বাচনমূলক পুনঃশোষণ হওয়ার পরে যেটা যাবে সেটাই হলো অরিজিনাল মূত্র আর কি, সেটা হচ্ছে। তাহলে তীব্র, ঝাঁঝালো, গন্ধযুক্ত, অম্লধর্মী, তরল, ভদ্র, তার মানে যে বৈজ্ঞানিকটা আর কি এটা সংজ্ঞাটা দিচ্ছে, ও মানে নিজের কথা নিজেই নাকে শুকে দেখছে, তাই না? তাছাড়া তুইও কি বলেছিস, তীব্র, ঝাঁঝালো, গন্ধযুক্ত। আচ্ছা যে ওটা পরীক্ষা নিতে পরীক্ষা দিতে অবশ্যই। হ্যাঁ অবশ্যই স্বাভাবিক দেখবি। হ্যাঁ কর্পোরেশন থেকে বুঝে যায় না, আমরা স্যার মিক্স অনেক বুঝলেন না, পরবর্তীতে ব্যাকটেরিয়া জন্মের সব কিছু মিলে ডায়াগনস্টিক সেন্টারেই তো দেখে স্যার। হ্যাঁ চেক করতে দেখে সব কিছু দেখে। হ্যাঁ ওরাও তো দেখে। আচ্ছা মূত্র কাকে বলে হলো, তারপর হলো ডাইউরেটিক বা মূত্রবর্ধক নামে পরিচিত। কোনটা? ডাইউরেটিক হলো কিছু দ্রব্য মূত্রের স্বাভাবিক প্রবাহকে বাড়িয়ে দেয়, এসব দ্রব্য ডাইউরেটিক পদার্থ নামে পরিচিত। যেমন কি পানি, লবণাক্ত, এটা কিন্তু মেডিকেল আসছিল কত সালে আমি লিখিনি, পানি, লবণাক্ত পানি, তারপরে হচ্ছে চা, কফি। হ্যাঁ বলো। স্যার চা কফি খাওয়াতে সর্বোচ্চ কি ক্ষতি করে মূত্রের স্যার? ও না মূত্রের ক্ষতি না, এটা বলা হচ্ছে মূত্রের হচ্ছে পরিমাণটা বাড়িয়ে দেয়, মানে মূত্র হওয়ার এটা বাড়ায় দেয়। ক্ষতি কি করে? তো চা বেশি খাইলে তোমার হচ্ছে যে ক্ষতি বলতে অন্য ক্ষতি, যেমন চিনিতে চা বেশি গেলা, চিনির লেভেল যদি খুব বেশি তুমি খাও, বেশি বেশি খাও আর কি, তাহলে অনেক সময় পরোক্ষভাবে ডায়াবেটিসকে ত্বরান্বিত করে। পরোক্ষভাবে ডাইরেক্টলি আসলে মিষ্টি কখনো ডায়াবেটিস ঘটায় না, পরোক্ষভাবে। পরোক্ষ মানে কি প্রেশার বেশি হয় ইনসুলিন তৈরি জিনিস, ও যখন বেশি প্রেশার হয় তখন হচ্ছে অনেক সময় নষ্ট হয়ে যায়, মানে ইনসুলিন তৈরি করা বন্ধ করে দেয় পরোক্ষভাবে। হ্যাঁ যেমন আমাকে একটা ছাত্র আবার বলছে যে উনি নাকি 20-22 কাপ চা খেত, এখন ডায়াবেটিস হয়ে গেছে। 20-22 কাপ। না স্যার চা স্যার এমনিতেই অনেক মানুষ বেশি খায় কিন্তু ওদের ডায়াবেটিস এমনিতেও থাকে না স্যার, ওটা স্যার এমনিতেই তো বংশগত না বংশগতভাবে 95% না, 5% নিজের ইচ্ছাই। 95 মানে তো স্যার পুরোটাই বংশগত। হ্যাঁ হ্যাঁ আমাদের 5% তোমার নিজের দেশে হবে, নিজে তুমি চেষ্টা করো যে আমার ডায়াবেটিস হোক, চেষ্টা করলে হয়ে যাবে। স্যার আমার আম্মুকে আমি এত সাবধানে থাকতে দেখেছি তারপরেও তো ডায়াবেটিস। না ওটা তো জন্মগত হলে তো হওয়ার মানে আমার সম্ভাবনা নানা আছে। ছিল। ওই তো জন্মগত হলে ওটা তো সাবধানে থাকলেও হয়, তাও মোকাবেলা করা যায়। এটার জন্য মানে ছোটবেলা থেকেই এক্সারসাইজের উপর থাকতে হবে, প্রতিদিন আধা ঘন্টা হাঁটাহাঁটি করতে হবে, খাওয়ার একটু ম্যানেজ করতে তাহলে হবে। স্যার আমাদের হবে না। হ্যাঁ তো
হবেই না, তাহলে হবে। কিন্তু তোমাদের যখন পড়াশোনা শেষ তখন হাঁটা বন্ধ করে দেওয়া যায়, তখন তাহলে সমস্যাটা তখন হবে। আমি এক জায়গায় পড়ছিলাম যখন ব্যায়ামের উদ্দেশ্যে হাঁটি তখনই ওটা বেশি ভালো লাগে। আমাদের খানা এটা হচ্ছে কাজ হবে না। ব্রেন যা বলে তাই ব্রেন যা করে, তুমি যখন হাঁটবা হাঁটাটাকে নিয়োগ করে নিবা রোজার মতো, তাহলে যখন তুমি হাঁটার দরকার পড়লে তুমি ব্রেনকে বলবা আমি কিন্তু হাঁটছি দুই কাজেই, তবে আমার মেন উদ্দেশ্য আমার শরীরের সুস্থ রাখা, সুস্থ রাখা। আর নিয়োগ না করলে ব্রেন ব্রেক করে করে হাঁটি। ওখানে ওগুলা কাজ একসাথে কাজ সঙ্গে আলাদা হয় না। তো পড়াশোনা শেষে চাকরি জীবনে প্রতিদিন হাঁটা করতে তাহলে হবে, অথবা ফুটবল খেলবা তাহলে হবে। আচ্ছা, অবশ্য ঢাকার ওই নরসিংদী বাজারটা অনেক বিশাল বড়, ওখানে তোমার অনেক হাঁটতে হবে, নিয়ত করে নেবে আগেই। বিশাল বড় তো তোমার ওখানে 5 কিলো হাঁটতে হবে, তুমি শেষ করতে পারবে না হেঁটে। আগে নিয়ত করে নেবা, তাহলে দেখা যাচ্ছে যে তোমার 5 কেজি কমে গেল। মানুষ ঘুরতে যায় মাথা মাথা করে আরো কমে গেছে, হ্যাঁ ভিডিও ওজন করতে আরো আরো আচ্ছা দেখো, এখন এখানে কিন্তু জ্ঞানমূলক কোশ্চেনও আছে, এমসিকিউ আছে। সেটা হলো দেহে দৈনিক স্বাভাবিক যে অতিরিক্ত মূত্র যদি তৈরি হয় তাহলে এটা পলিউরিয়া, পলি মানে বহু বহু প্রস্রাব। আর যদি মূত্রের পরিমাণ 400 মিলিলিটার হয়, এর কম হয় তাহলে অলিগোরিয়া। অলিগ মানে কম বোঝায় আর কি, হ্যাঁ। আর অ্যানোরিয়া মানে অ্যাবসেন্ট, মানে প্রস্রাবের পরিমাণ খুবই কম, এরকম কিছু বোঝায়। তাহলে এই পরিমাণ সহ আর কি এমসিকিউ মনে রাখবো। মূত্রের বৈশিষ্ট্য, এটার মধ্যে যেগুলো সবগুলোই এমসিকিউ জন্য পড়বা, তবে এখানে গুরুত্বপূর্ণ হলো 1 নম্বর পয়েন্টটা, এটা মেডিকেল এডুকেশনে বেশ কয়েকবার আসছে। 1 নম্বর পয়েন্ট বর্ণ, এদের বর্ণটা হলো ইউরোক্রোম। আসলে এই বর্ণটা হওয়ার মেন কারণ হলো ওই যে বিলিরুবিনের কারণে, বিলিরুবিন ভেঙে যায়, তো এটা তো হলুদ বর্ণের, ভেঙে প্রস্রাবে বের হয়ে যায়, ওই জন্য এটা এরকম হয়, হলুদ বর্ণের হয় ইউরোক্রোম। আচ্ছা, তাছাড়াও 2 নম্বর পয়েন্টে প্রাপ্তবয়স্ক লোকের মূত্রের পরিমাণ কত, আপেক্ষিক গুরুত্ব কত, বিক্রিয়া, তাজা মূত্র স্বচ্ছ ও হালকা অম্লধর্মী হয়, মূত্রের গড় পিএইচ কত, এর ওঠানামা করে। গন্ধ, এটা মনে রাখতে হবে গুরুত্বপূর্ণ, যে মূত্রের গন্ধ অনেকটা অ্যারোমেটিক, মূত্রে বায়ু জৈব পদার্থ থাকার জন্য এমন গন্ধ হয়, মানে যেটা বাতাসে মিশে যায় গন্ধটা। এছাড়া দুর্গন্ধযুক্ত পদার্থ ইউরিনোট, ইউরিনোট মানে কিন্তু দুর্গন্ধ। তার মূত্রের গন্ধতে নাকি পার্থক্য আছে। অবশ্যই। পানি বেশি খাইলে নাকি গন্ধ খুব একটা হয় না। হ্যাঁ, গন্ধ। তবে যাদের ডায়াবেটিস থাকে তাদের পানি বেশি খেলেও তাদের গন্ধ হবে। ওটা তো কিভাবে এটা তার হিসাব আলাদা। খুবই খারাপ একটা রোগ। হ্যাঁ, এবার দেখো মূত্রের রাসায়নিক উপাদান, পানির পরিমাণ কত এবং হলো কঠিন পদার্থ কত। আচ্ছা, এবার আমরা চলে আসি হলো, এখানে আর কিছু আছে আমাদের মতো। আচ্ছা, এবার এটা কিন্তু আসছে মেডিকেল এডুকেশনে বেশ কয়েকবার, সেটা হলো এই ছকটা যেগুলো গুরুত্বপূর্ণ আসছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড 1 2, আর হচ্ছে ক্রিয়েটিনিন। হ্যাঁ ক্রিয়েটিনিন, এটা বেশি আসছে আর কি। তো তোমার এখানে দেখো, একটা হলো ক্রিয়েটিনিন আর একটা হলো ক্রিয়েটিন, দুইটা দুই রকম কথা। তার মানে কি, ক্রিয়েটিন ভেঙে ক্রিয়েটিনিন তৈরি হয়। ক্রিয়েটিন হলো একটা প্রোটিন, ওটা ভাঙার পরে যেটা হয় সেটার নাম ক্রিয়েটিনিন। প্রথমে হলো মাংসপেশিতে থাকে আসলে ক্রিয়েটিন, ক্রিয়েটিন এটা ভেঙে গেলে, এটা যখন ভেঙে যায় তখন নাম হয় ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিন ভাঙার পর, মানে ক্রিয়েটিন ভাঙলে, ভাঙার পর যেটা তৈরি হয় তার মানে ক্রিয়েটিনের বাংলা অর্থ আসলে কি। ক্রিয়েটিন হলো এক ধরনের অ্যামাইনো অ্যাসিড, ক্রিয়েটিন হলো এক ধরনের অ্যামাইনো অ্যাসিড। ক্রিয়েটিনটা কিন্তু আসলে মাংসপেশি থেকে বের হয়, মাংসপেশির মধ্যে ক্রিয়েটিন থাকে, সেখান থেকে বের হয়। তো ক্রিয়েটিনটা দেখো, হ্যাঁ বলি ক্রিয়েটিনের কাছ থেকে দেখো, আগে এটা একটু লিখি। গ্রিক শব্দ, দেখো গ্রিক শব্দ পেজ মানে হলো মাংস। আচ্ছা, এখন কৃষিতে এই
এখান থেকে নামটা হচ্ছে এখন হচ্ছে পেশিতে এই প্রোটিনটা ভেঙে গেলে পেশিতে এই প্রোটিন যখন ভেঙে যায় পেশিতে প্রোটিন যখন ভেঙে গেলে তখন হচ্ছে প্রোটিন ভেঙে তৈরি হয় ক্রিয়েটিন। আচ্ছা, তো এখন পেশিতে কাজ কি আসলে এই ক্রিয়েটিনটা এটা হলো যখন আমরা হচ্ছে এই করি আমরা হাঁটাহাঁটি বেশি বেশি করি আর কি, তখন অনেক সময় দেখা যায় যে শুধু শর্করা বা গ্লাইকোজেনে যে ভাঙে তা না, পাশাপাশি কিন্তু প্রোটিনও অনেক সময় রূপান্তরিত হয়ে যায়, মানে শর্করা তৈরি করে যখন বেশি দরকার হয়ে পড়ে তখন কিন্তু এরা ভেঙে যায়। তো বা পেশিতে যদি অতিরিক্ত তৈরি হয় তাহলে সেটাও ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে রক্তে মিশে প্রস্রাবের সাহায্যে বের হয়ে চলে আসে। হ্যাঁ, তো এটা প্রোটিন ভাঙার মাধ্যমে তৈরি হয় এটা। হ্যাঁ, প্রোটিন থেকে কারণ আমরা তো জানি প্রোটিনগুলো অতিরিক্ত প্রোটিনগুলোই তো বের হয়ে যায়, অ্যামাইনো অ্যাসিড হয় পরে বের হয়ে যায়। তো তাহলে এই প্রোটিনটা পেশির মধ্যে তৈরি হয় মূলত, পেশির থেকে পরে প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায়। তো পেশি প্রোটিনের মধ্যে বললাম যে পেশিতে একটা পেশি কোষ বানাতে অনেক ধরনের প্রোটিন লাগে। হ্যাঁ, কারণ পেশিগুলো প্রচুর শক্তি লাগে, পেশি যেহেতু সার্বক্ষণিক সঞ্চালন করে পেশির অনেক শক্তি লাগে। তো অনেক সময় দেখা যায় গ্লুকোজের ঘাটতি হয়ে গেছে, মানে ওখানে তো গ্লাইকোজেন নাই, তেমন একটা গ্লাইকোজেন পাচ্ছে না, তখন সে কিছু প্রোটিনকে যেমন ক্রিয়েটিন প্রোটিনকে এটাকে প্রসেসিং করে গ্লুকোজ বানায়, কার্বোহাইড্রেট বানায়, তারপর প্রোটিন ভেঙে ক্রিয়েটিন বানায় শক্তি উৎপাদন করে। আচ্ছা, এখন দেখো যে এরপরে হলো বর্ণজাত হলো উদ্ভিদের রাসায়নিক উপাদানের মধ্যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, কিটোন বডি, আবার হচ্ছে ক্রিয়েটিন, দুটোই আলাদা আলাদা মনে রাখবেন। একটা হলো ক্রিয়েটিনিন আর একটা হলো ক্রিয়েটিন। এদিকে হলো সোডিয়াম, পটাশিয়াম আর ফসফেট, এই কয়টা খুবই জোরালোর সাথে মুখস্থ করতে হবে, অন্যগুলো একটু দেখে রাখবা, তবে এই কয়টা হলো বেশি। সোডিয়াম, পটাশিয়াম, ফসফেট, সোডিয়াম, পটাশিয়াম, ফসফেট। এবার দেখো মূত্রের অস্বাভাবিক কিছু উপাদান, যেমন দেখো অস্বাভাবিক উপাদান গ্লুকোজ, গ্লুকোজ যদি অস্বাভাবিক থাকে তাহলে তাকে বলা হয় ডায়াবেটিস মেলিটাস। মেলিটাস মানে কি দীর্ঘ সময় ধরে রক্তে থাকা, এটাকে বলা হয় ডায়াবেটিস মেলিটাস। দীর্ঘ সময় ধরে রক্তে থাকা মানে ধরো তুমি এমনি খাওয়া দাওয়া করছো, অনেক বেশি যেতে পারলে তো সে তোমার রক্তে একটু বেশি থাকতেই পারে, কিন্তু এটা যদি দীর্ঘ সময় ধরে থাকে, তুমি এখনো খাচ্ছ না তাও থাকছে, তখন এর নাম হয় মেলিটাস। মেলিটাস মানে দীর্ঘ সময় ধরে রক্তে থাকা, এটাই হলো মেলিটাস। বুঝছো? হ্যাঁ, না খাওয়া অবস্থায় করা হয়, খাওয়ার বিভিন্ন করে কতটা বাড়ছে এটা দেখা হয়, মানে এটাকে প্রসেসিং হচ্ছে কি হচ্ছে না এটা দেখা হয়, যে রক্তে থাকা যাচ্ছে কিনা। হ্যাঁ, এই দুইবার ওই কারণে দেখা হয়। 1 ঘন্টা পর থেকে 2 ঘন্টা পর থেকে খাওয়ার 2 ঘন্টা পর, 2 ঘন্টা পরে দেখলে ওটা ভালো হবে। আচ্ছা, তারপরে দেখো প্রোটিন যে রোগে নির্গত হয়, যে বৃক্কে প্রদাহ ইনফেকশন হলে, লিউকেমিয়া হলে, যদি ক্যান্সার যেটা আর কি, তাই না? তারপর হলো লিম্ফোসার্কোমা, লিম্ফেটিক টিস্যুর যে টিউমার আর কি, লিম্ফেটিক টিস্যুর যে টিউমার, যে লসিকা পর্ব টর্ব আছে না, এগুলোতে যদি টিউমার হয়, তাহলে এগুলোর নাম কি, যেমন হলো ডায়াবেটিস মেলিটাস, গ্লাইকোসুরিয়া, প্রোটিনিউরিয়া মানে বেশি প্রোটিন বের হওয়া, লিপিড তাহলে কি লিকোরিয়া, জন্ডিস হলে কি হয়, লিউরোমিয়া, এগুলো তো বুঝতে পারবা। হেমাচুরিয়া, হেমাচুরিয়া মানে কি জানো, মানে নাম শুনে বোঝা যাচ্ছে যে হিম চুরিয়া মানে কি চুরি হয়ে যাচ্ছে না, মানে যখন প্রস্রাবে বেশি রক্ত বের হয়ে যাচ্ছে, হিম বের হয়ে যাচ্ছে, তখন এটা হিমাচুরিয়া। যখন প্রস্রাবে বেশি রক্ত চুরি হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, কোনটা? লিম্ফো, লিম্ফোসার্কোমা হলো লিম্ফেটিক টিস্যুর টিউমার। লিম্ফেটিক টিস্যুর টিউমার, লিম্ফেটিক টিস্যু মানে ওই যে লসিকা পর্বগুলো থাকে না, ওখানে যদি টিউমার হয়। না, এই লিম্ফো যে সার্কো আছে, যে সার্কো মানে মাংস বেশি বোঝাচ্ছে, মানে আর মাংস বেশিটা হলো লসিকা পর্বে, লসিকা পর্বে এটা তো তোমার লসিকা নালী, যখন এরকম হয়ে যাচ্ছে তখন এটা কিন্তু অসংখ্য পিসির মতো গঠন আর কি। হ্যাঁ, এখানে যে টিউমার হয়েছে, হ্যাঁ বলো, ওই তো নোটটা অসংখ্য কোষ দিয়ে, এগুলো হলো অসংখ্য কোষ দিয়ে এই নোটটা। হ্যাঁ, এটা লিম্ফ নোড। নোটগুলো যখন বড় হয় তখন তাকে আমরা গ্রন্থি বলি, যেমন টনসিল, নরমালি আমরা নোট বলি বা পর্ব বলি,
এটা যদি 400 থেকে 700টা আছে, আর এটা যখন বড় সাইজের হয় তখন এর নাম হয় গ্রন্থি। ওই যে যেমন লসিকা গ্রন্থি বলি না, লসিকা গ্রন্থি, ঠিক আছে। তো এখানে যদি টিউমার হয় তাহলে এটা বুঝলে। এখন দেখো মূত্র ত্যাগ, মূত্রথলি থেকে মূত্রনালীর মাধ্যমে দেহ থেকে মূত্র নিষ্কাশিত হওয়ার কৌশলকে মূত্রত্যাগ বলে। মানুষের মূত্রথলিতে 280 থেকে 220 মিলিলিটার মূত্র জমা হলেই এই চাপ সৃষ্টি হয়। চাপ ওকে অ্যালকোহলটা আগেও পড়তো, এই জন্য এটাকে বলা হয় ডাইউরেটিক। মূত্রনালীর টেস্টোস্টেরন বেশি অধিক ছিল। রেচন ও অসমরেগুলেশন বৃক্কের ভূমিকা। তো প্রথমে হলো রেচন কাকে বলে? কোষ থেকে নাইট্রোজেন ঘটিত বিপাকীয় বজ্রের অপসারণ রেচন বলে, এটা আগেও পড়তো। রেচনে বৃক্কের ভূমিকা, এখান থেকে দেখো এটা সৃজনশীল হিসেবেও আসতে পারে। রেচনে বৃক্কের ভূমিকাটা কি? তাহলে এখানে একটা রেচন বজ্র কাকে বলে এটা মনে রাখতে হবে। অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন ইত্যাদি মানুষের প্রধান নাইট্রোজেন ঘটিত বজ্র, এদের রেচন বজ্র বলে। এরপর দেখো ইউরিয়া বজ্র। তাহলে রেচনে বৃক্কের ভূমিকাতে ইউরিয়া তৈরি হয়। তো কিভাবে তৈরি হয় আমরা আগে দেখলাম, ইউরিয়া কিভাবে তৈরি হয়, তাই না? আচ্ছা, এই যে এখানে সেই কথাটাই লিখতে হবে যে অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড যকৃতে ডিঅ্যামিনেশনের প্রভাবে ডিঅ্যামিনেশন তৈরি করে। ওই যে আগে যা যা পড়ছি একই, এটা সৃজনশীল হিসেবে লিখতে হবে। তারপরে দেখো ইউরিক অ্যাসিড বজ্র। ইউরিক অ্যাসিড বজ্র কিভাবে হয়? প্রধানত যকৃতের কোষে ও সম্পূর্ণ বৃক্কের কোষে নিউক্লিক অ্যাসিডের পিউরিন ক্ষারক বা বেস এর বিপাকের ফলে, এগুলো যদি বিপাক হয় তাহলে তখন ইউরিক অ্যাসিড তৈরি করে। পিউরিন বেস দুই রকমের, এটা তোমরা আগে থেকে জানো, তাই না? ও না, না কিছু কোষ থাকে, যে কিছু কোষ থাকে যারা ধরো একটা নির্দিষ্ট সময় মারা যায়, হ্যাঁ, মারা যাওয়ার পর ওটাকে আবার কাজে লাগানো হয়। মারা যাওয়ার পর পিউরিন, পাইরিমিডিন আছে, এইগুলো, হ্যাঁ এগুলো তোমার কিছু কাজে লাগে, কিছু শক্তি তৈরিতে কাজে লাগে। আর যেগুলো আবার কাজে লাগে না সেগুলো আবার এরকম বিভিন্ন প্রসেসের মাধ্যমে না, ওখানে কিন্তু কার্বন নাইট্রোজেন সব আছে, তো ওটা তো রূপান্তরিত করে তোমার হচ্ছে যে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে সরবরাহ তৈরি করতে পারে। মানে যেখানে কার্বন থাকবে, কার্বন হাইড্রোজেন এগুলো থাকবে, ওটাকে প্রসেসিং করার ক্ষমতা আছে। তো কাজে না লাগলে তখন হচ্ছে এগুলোকে বের করে দেয়, ইউরিক অ্যাসিড হিসেবে বের করে দেয়। অ্যাসিডিক গঠন এটা তো জানেন। হাইপোজেনসিস, এই যে বলছে যে হাইড্রোলাইসিস ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় যথাক্রমে হাইপোজেনসিস, জেনসোস মানে হলুদ বোঝায়, হ্যাঁ, আর জেনসিস মানে হলো হলুদ, আর হাইপো মানে কি যে হাইপো মানে তো জানো একটু কম হলুদ, এটা বোঝায়। আর জেনসিস মানে পরিপূর্ণ হলুদ। না, অ্যাডেনিনের কথা বলছি না, মানে বলছি যে অ্যাডেনিনের গলিন, এটা এনজাইমের মাধ্যমে। এখানে কি হয়? হাইড্রোলাইটিক ডিঅ্যামিনেশন প্রক্রিয়ার মাধ্যমে অ্যাডেনিন থেকে গলিন থেকে যে ডিঅ্যামিনেশন ঘটছে, ওখানকার অ্যামিন গ্রুপ বের করে দিচ্ছে। বের করে দিলে তখন যে কাজটা হয় সেটা বুঝতে পানি বের করে দিলে হাইড্রোলাইটিক, হ্যাঁ হ্যাঁ, হাইড্রোলাইটিক মানে পানির সাহায্যে যে এনজাইমটা কাজ করে সেটা হাইড্রোলাইটিক। হাইড্রোলাইটিক মানে পানির সাহায্যে যে এনজাইমটা কাজ করে, যে এনজাইমের জন্য পানি লাগে তখন হাইড্রোলাইটিক কথাটা ব্যবহার হয়। যেমন ধরো তুমি পুকুরে সাঁতার কাটতে গেলে তোমার পানি লাগে, পানি ছাড়া তুমি সাঁতার কাটতে পারবে না, তাই না? এরকম। আচ্ছা, তারপরে হলো এখানে আবার হচ্ছে ক্রিয়েটিনিন বজ্র। এখানে একটা কথা আছে, হাইপার ইউরি ও সোরিয়া, অর্থাৎ অতিমাত্রায় ইউরিক অ্যাসিড দিতে হয়। রোগীদের ক্ষেত্রে মূত্রে ইউরিক অ্যাসিড বৃক্ক, রেচননালী ও মূত্রথলিতে সঞ্চিত হয়ে সুই আকৃতির স্ফটিক বা বৃক্কের পাথর নামে পরিচিত। তবে বৃক্কের পাথর অন্যান্য পদার্থ জমা হয়েও সৃষ্টি হতে পারে, ক্যালসিয়াম কার্বনেট জমা হয়েও সৃষ্টি হতে পারে, কোলেস্টেরল জমা হয়েও সৃষ্টি হতে পারে। ক্রিয়েটিনিন বজ্র। ক্রিয়েটিনিন বজ্র দেখো যে অ্যানহাইড্রেস এনজাইমের প্রভাবে, অ্যানহাইড্রেস হলো এমন একটি যৌগ যা পানির সাথে বিক্রিয়া করে সংশ্লিষ্ট অ্যাসিড তৈরি করতে পারে। অ্যানহাইড্রেস এনজাইম হলো এরকম। পেশি প্রোটিনের ভাঙনে, ওই যে পেশি প্রোটিন উৎপন্ন গ্লাইসিন, আর্জিনিন, মিথিওনিন নামক তিনটি অ্যামাইনো অ্যাসিড ট্রান্সঅ্যামিনেশন বিক্রিয়ার মাধ্যমে প্রথমে ক্রিয়েটিন নামক একটি নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। ক্রিয়েটিনিন পরে ডিহাইড্রেশন প্রক্রিয়ার মাধ্যমে ক্রিয়েটিনিন, তাহলে দুইটা দুই রকম, মাধ্যমে রক্ত ও রক্ত সংবহনের মাধ্যমে বৃক্কে পৌঁছায়। হ্যাঁ, পানি বের করে। ডিহাইড্রেশন মানে পানি বের করে, হাইড্রোলাইটিক হলে আলাদা। আচ্ছা, এখানে লাস্টের একটা মনে রাখতে হবে, রক্তে ক্রিয়েটিনের স্বাভাবিক মাত্রা 0.6 থেকে, এটা একটু মনে রাখতে হয়। তোমার বৃক্কের স্নায়ুতন্ত্র খুব কম থাকে, হ্যাঁ,
আবার তোমার ইয়েতেও লিভারেও স্নায়ুতন্ত্র খুব কম থাকে, অল্প থাকে, যার জন্য দেখা যায় বৃক্কে যদি কারো 50% বৃক্ক নষ্ট হয়ে যায় তখন সে বুঝতে পারে, কারণ ব্যথন করার যে স্নায়ুগুলো সেটা থাকে না, বুঝতে পারছো? না থাকার কারণেই তোমার হলো যে ও বুঝতে পারে না। তো এই জন্য হচ্ছে যে নিয়ম হলো আজকে এই জন্য নিয়ম কি জানো? নিয়ম হচ্ছে তোমার যখনই হচ্ছে যে 6 মাস পর পর আসলে আমাদের দেশ তো গরিব দেশ, উন্নত দেশে 6 মাস পর পর তোমার হলো চেক আপ করে ফ্রিতে, ওদের হলো এই স্বাস্থ্য বীমা আছে তো ওটা করতে হয়, তার বাধ্যতামূলক। এবং ওটার সুবিধা কি, তুমি যদি আমার মামা দাদা থাকে যে আমেরিকাতে, তো বলছে, একদিন হলো খালি বলেছে ফোন দিয়ে যে আমার শরীর ঠান্ডা লাগছে আর শরীর খুব দুর্বল লাগছে, এটা বলেছি কিনা, ওটা ঠিকানা কোথায়, ঠিকানা জানলো, দেখা যায় অ্যাম্বুলেন্স বাড়ির সামনে দাঁড়ায় রাখছে, ঠিকই সাথে সাথে নিয়ে গেল, ওখানে 2 দিন রাখলো, হাই ফাই খাওয়া দাওয়া সব কিছু করে আবার বাড়িতে অ্যাম্বুলেন্স এনে পাঠালো। উন্নত দেশে এরকম। জার্মানিতেও এরকম। হ্যাঁ, উন্নত দেশগুলোতে সবই এরকম আর কি। ওদের এত মানে উন্নত অসুস্থতাকে খুব প্রায়োরিটি দেয়। খুবই করে। কালকের দিনে কি 11টায় ও হ্যাঁ, ওকে 11টায় করে সমস্যা তো নেই। বলেছি কিন্তু স্যার। বলেছি 11টায়। হ্যাঁ, আজকে 11টায়। আগামীকালকে এটা শেষ করে দেবো ইনশাল্লাহ, হ্যাঁ।